দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব অর্থনীতিতে সেবা ও উৎপাদন খাতের হিস্সা নিয়ে। আমাদের সঙ্গে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত আছেন বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর। ফাহিম মাসরুর, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আপনার সেবা খাতের হিস্সা বাড়লেও উৎপাদন খাতের অবদান কমেছে। উৎপাদন খাত নিয়ে পরে আলোচনায় যাচ্ছি। সেবা খাত, বাংলাদেশের কৃষি শিল্পকে পাশে রেখে সেবা খাতের এই অগ্রগতি কিভাবে সম্ভব হলো একটু বলবেন? দেখেন, আসলে সেবা খাত তো আমাদের অর্থনীতির এখন সবচেয়ে বড় খাত। এটা বেশ কয়েক বছর ধরেই আছে। বাট আমার মনে হয় যে আসলে একটা অর্থনীতি তখনই বিকশিত হয় যখন আসলে সেবা খাত এবং ম্যানুফ্যাকচারিং উৎপাদন খাত আসলে বাড়ে, মানে একই সাথে বাড়ে। আমাদের আরেকটা বড় খাত কিন্তু আসলে কৃষি খাত। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কৃষি খাতের কন্ট্রিবিউশন এখন আসলে এক সময় যেটা 30%-এর বেশি ছিল, এখন কিন্তু সেটা 12-13%-এ নেমে এসেছে। এটা হয়তো স্বাভাবিক, যেহেতু আমরা অর্থনীতি একটু উন্নত অবস্থায় যাচ্ছি। তো বাট আমি মনে করি যে সেবা খাতটা যদি অন্যান্য ম্যানুফ্যাকচারিং খাতের সাথে একইভাবে বাড়তো, তাহলে ব্যাপারটা হয়তো আরো ভালো হতো। কিন্তু আমরা দেখেছি যে সেবা খাত তা বেড়েছে কিন্তু উৎপাদন খাতের পার্সেন্টেজটা একটু কমেছে। সেটা আসলে আমার কাছে মনে হয় একটু আশঙ্কাজনক। কেননা আপনি যদি দেখেন আমাদের যে অন্যান্য সার্বিক অর্থনীতির যে যে সকল পরিমাপ আছে, যেমন ধরেন ইনফ্লেশন বা অন্যান্য জায়গায়, সেই জায়গাগুলিতে কিন্তু আসলে যদি না আমাদের ম্যানুফ্যাকচারিং খাত বাড়ে, তাহলে কিন্তু সেগুলোর অবস্থা ভালো হবে না। কারণ সেবা তো হচ্ছে মানে ডাইরেক্টলি প্রোডাকশনের সাথে সম্পর্কিত হলেও যত বেশি প্রোডাকশন হবে তত বেশি ইনফ্লেশন বা জিনিসের দাম কিন্তু সহনীয় থাকবে। তো আমাদের দেশের সেবা খাতের সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে একটা হচ্ছে ট্রেডিং খাত, যেটাকে আমরা বলি ধরেন আমরা মানে দোকান, হয়তো আমাদের হোলসেল দোকান বা রিটেইল দোকান, সেটা হচ্ছে সবচেয়ে বড় এবং এখানে সবচেয়ে বেশি সংখ্যক লোকজন মানে এমপ্লয়েড আছে। তো সেই জায়গাটাতে আসলে এটা বেড়েছে, কিন্তু এটার সার্বিক অর্থনীতিতে ভূমিকা ইন টার্মস অফ আমাদের ইনফ্লেশন বা অন্যান্য জায়গায় সেটা কিন্তু কম্পারেটিভলি কম। তো আমি এটাই আসলে বলতে চাচ্ছি যে সেবা খাতের বাড়ান এই বৃদ্ধিটাকে আমরা আসলে যতটা পজিটিভ ভাবে দেখবো, তার থেকে বেশি কিন্তু আসলে এর মধ্যে আরেক ধরনের আশঙ্কাও আমাদের দেখা যাচ্ছে অর্থনীতিতে। সেবা খাতের অগ্রগতি পরিসংখ্যান ব্যুরোর তথ্য দিচ্ছে, কিন্তু যতটা অগ্রগতি হওয়ার কথা ছিল ঠিক ততটা অগ্রগতি কি হয়েছে? না, মানে এখানে আবারও বলি, সেবা খাতের কম্পোনেন্টটা কি। আমরা যদি সে ফর এক্সাম্পল আমাদের পার্শ্ববর্তীতে যদি ভারতের কথা চিন্তা করি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেবা খাতের যেই অ্যাডভান্স জায়গাগুলো আছে, সে ফর এক্সাম্পল আইটি খাত, এটাও একটা সেবা খাত, বা ট্যুরিজম খাত, এটাও একটা সেবা খাত। ওই ওই অংশগুলো যদি বাড়তো সেবা খাতের মধ্যে, তাহলে কিন্তু এটা আমাদের আশাবাদী হওয়ার ব্যাপার ছিল। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে যদি সেবা খাতের যে বৃদ্ধিটা, এটা মাছ মোর হচ্ছে ট্রেডিং নির্ভর। তো ট্রেডিং নির্ভর হওয়াতে কিন্তু সেটার সার্বিক আমাদের জিডিপিতে যে ইম্প্যাক্ট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। তো সেটা আমার কাছে মনে হয় একটা চিন্তার বিষয়, যে আমরা সেবা খাতকে আরো বেশি প্রোডাক্টিভ ওয়েতে বা আমাদের অর্থনীতির জন্য আরো বেশি এই যে বৃদ্ধিটাকে আরো বেশি কাজে লাগাতে পারতাম যদি আমাদের মানে প্রোডাক্টিভ সেবা খাতগুলো বেশি বাড়তো। যেমন আমি যেটা বললাম যে ডিজিটাইজেশন যদি বাড়তো, আমাদের মানে অন্যান্য ধরনের সে ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল খাত, সেটাও একটা বড় সেবা খাত। আমরা কিন্তু দেখেছি যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি কিন্তু আসলে ওভাবে বাড়েনি। তারপরে ট্যুরিজম একটা বিশাল বড় সেবা খাত। অনেক অনেক দেশের কিন্তু সে ফর এক্সাম্পল থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া বা শ্রীলঙ্কার অর্থনীতির কিন্তু সেবা খাতের একটা বড় অংশ হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। তারা কিন্তু সেটা দিয়ে অনেক দূর এগিয়ে গেছে, এবং এখানে কিন্তু ওই সেবা তাহলে খাতগুলো কিন্তু উৎপাদন খাতের এক্সপোর্ট পিছিয়ে ইনকাম। পড়ার কারণটা কি? তথ্য প্রযুক্তির আমাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে উৎপাদন খাতেরও তো আসলে অগ্রগতি হওয়ার দরকার ছিল। সেবা খাতের তুলনায় উৎপাদন খাতের পিছিয়ে পড়ার কারণটা কি? আপনি যেমন রিপোর্টে অলরেডি বলা হয়েছে যে আমাদের যে চ্যালেঞ্জগুলো হয়েছে পার্টিকুলারলি গত দু বছরে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের ডলার রিজার্ভের সংকট। সেটার জন্য আসলে, কারণ বেশিরভাগ উৎপাদনই কিন্তু হয় আসলে ইম্পোর্টেড র মেটেরিয়ালের উপরে। তো আমাদের বেশিরভাগ ম্যানুফ্যাকচারার উৎপাদনকারী কিন্তু গত 1.5 থেকে 2 বছর মানে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে অনেক ধরনের সমস্যায় পড়েছে। ব্যাংকগুলো এলসি খুলেনি। আহ, খুব রিসেন্টলি কিছুটা অবস্থার উন্নতি ঘটছে, কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু আছে। এবং আমরা জানি যে আমাদের একটা, যেহেতু অর্থনীতিতে একটা বড় চ্যালেঞ্জ হয়েছে আমাদের ইনফ্লেশনের জন্য কিন্তু সাধারণ মানুষজন কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই তাদের যে
ইনকাম সেটাই খরচ হয়ে যাচ্ছে। অন্যান্য জিনিস কিন্তু যে অন্যান্য সে ফর এক্সাম্পল আমার একটু হয়তো ইলেকট্রনিক্স বলেন বা অন্যান্য জিনিসপত্র কিন্তু আসলে মানুষজন কিনতে পারছে না। তো সেই জায়গাটাতে একটা বড় ধরনের বোথ সাপ্লাই সাইডে এবং ডিমান্ড সাইডে দুই জায়গাতেই কিন্তু আসলে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা গেছি। আশাবাদের ব্যাপার হচ্ছে কিছুটা হলো আমরা ফরেন এক্সচেঞ্জের বা রিজার্ভের সংকটটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছি। তো ভবিষ্যতে হয়তো সেটার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। আসলে ব্যবসায়ীরা বলছিলেন, আমরা প্রতিবেদনও দেখছিলাম যে সুদের হার আর ঋণ না পাওয়ার কারণেই অনেক ব্যবসায়ীরা পথে বসছেন কিংবা তারা পর্যাপ্ত পরিমাণে উৎপাদনে সক্ষম হতে পারছেন না। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য সরকারের ভূমিকা এখন কি হওয়া উচিত? আমি মনে করি দেখেন আমাদের যে জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু এটা খুবই স্বাভাবিক ছিল যে আমাদের ব্যাংকিং সেক্টরে এক ধরনের ডিসিপ্লিন আনা। তো এবং যেহেতু এর সাথে সাথে আমাদের ইনফ্লেশন অনেক হাই হয়ে গেছিল, তো আমি মনে করি যে এই ঋণের যে এক ধরনের সংকোচনশীল নীতি আমাদের সেন্ট্রাল ব্যাংক নিয়েছে এটা সময়ের পার্সপেক্টিভে ঠিকই ছিল। তো আমি মনে করি আস্তে আস্তে যদি যদি ইনফ্লেশনটা আমরা কম হয়, এবং আমরা দেখছি যে গত ডিসেম্বর এবং জানুয়ারিতে খাদ্যপণ্যের দাম কিছুটা হলো কমে গেছে, এখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক আস্তে আস্তে হয়তো সুদের হারটা কমানোর ব্যাপারে উদ্যোগ নিবে। তো আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলোতে আসলে সুদের হার কিছুটা হলো কমে, আগের মতো একেবারে 9% নেমে আসবে না, বাট এখন যেটা যেটা 14-15% আছে সেটা হয়তো 11-12% নেমে আসবে। বাট আমি আবারও মনে করি আসলে সুদের হার অফকোর্স একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু মেইন সমস্যাটা কিন্তু ছিল আসলে আমাদের ডলার রিজার্ভের জন্য, এবং আমরা এলসি খুলতে পারছিলাম না, বা কোম্পানিগুলো এলসি খুলতে না পারার জন্য অনেক ক্ষেত্রেই র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারছিল না। তো সেই প্রবলেমটা যদি সলভ হয় তাহলে আমি মনে করি 11-12% সুদ দিয়েও আসলে অনেক ইন্ডাস্ট্রি হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে। আপনাদের কাজ কর্মসংস্থান নিয়ে একটু জানতে চাচ্ছি। সেবা খাত কিংবা উৎপাদন খাত, কোন খাতে আসলে কর্মসংস্থানের সুযোগ বেশি আছে কিংবা কর্মসংস্থান তৈরির সুযোগ এই মুহূর্তে বেশি রয়েছে? আমাদের ডেটা বলছে যে আসলে আমাদের যেই ইন্ডাস্ট্রিগুলো আসলে গত 10-15 বছর বেশ ভালো অবস্থায় আছে গ্রো করছে, ফর এক্সাম্পল গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ মোটামুটি এই এই সমস্যার চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে এই গত 1 বছরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব একটা খারাপ করেনি। তো সেই জায়গাটাতে এখনো প্রচুর ডিমান্ড তৈরি হচ্ছে। আমরা আরও দেখছি যে কিছু সেক্টর, যেটা ফর এক্সাম্পল আইটি সেক্টরও কিন্তু আসলে আমাদের কিছু নতুন নতুন হায়ারিং হচ্ছে, সেক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে দক্ষ লোক পাওয়া যাচ্ছে না বলে একটা বড় সমস্যা। তো আমি মনে করি যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে হবে, আমাদের শুধু গার্মেন্টসের উপর ডিপেন্ড করে থাকলে হবে না, অন্যান্য সেক্টরেও আসলে আমাদের কাজ করতে হবে। এবং আরেকটা জায়গা আমি মনে করি যে এগ্রিকালচারের ক্ষেত্রে এগ্রো প্রসেসিং এবং এগ্রিকালচার সেটা কিন্তু একটা বড় জায়গা আমাদের দেশে, আসলে সেই জায়গাটা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থেকে যায়। আমি মনে করি যে আমাদের আরো অনেক ইনভেস্টমেন্ট দরকার আছে মডার্ন এগ্রিকালচারে, কারণ আমাদের এগ্রিকালচার এখনো আসলে ট্র্যাডিশনাল এগ্রিকালচার, সেখানে আসলে প্রচুর নতুন টেকনোলজি ব্যবহার করার সুযোগ তৈরি হচ্ছে, এবং সেই জায়গাগুলিতে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, ফাহিম মাসরুর। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম জনাব ফাহিম মাসরুর, বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা। তার সঙ্গে আলোচনা করছিলাম উৎপাদন খাত এবং সেবা খাতের হিস্যা নিয়ে।